পদত্যাগ করছেন না তামিম, তবে বিসিবি নির্বাচন হবে নিরপেক্ষ। জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা, নিজেও অংশ নেবেন ইলেকশনে। ক্রিকেট নিয়ে যুগান্তকারী প্রচেষ্টা তামিমের। মিরপুর স্টেডিয়ামে ফ্যানের পর বসছে ছাউনি, সোলার প্যানেল, তুলে ধরলেন কর্মপরিকল্পনা। চট্টগ্রাম ছেড়ে ঢাকায় বাংলাদেশ নিউজিল্যান্ড, দুই দলই বিশ্রামে। শুক্রবার অনুশীলন, শনিবারের শেষ ম্যাচ ঘিরে। পিএসএল খেলতে লাহোরে গেলেন টাইগার পেসার নাহিদ রানা। পেশোয়ার জালমি শিরোপা ঘরে তুলতে চায় রানা নৈপুণ্যে। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে পেনাল্টি বিতর্ক, রেফারির দিকে অভিযোগের তীর। দর্শক আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। তামিম ইকবাল এখন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান। নির্বাচন করতে তামিম পদত্যাগ করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, তবে সেটা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মিরপুরের সংবাদ মাধ্যমকে তামিম বলেন, পদত্যাগের কথা চিন্তা করিনি, নির্বাচনে অংশ নেবেন তিনি, গঠনতন্ত্র মেনেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থাও করবেন। আমার কাজ হলো বা আমাদের কাজ হলো যে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে থাকবো। এখানে যদি কোনো কিছু আসে বা কোনো কিছু কাজ করা যায়, এসবের উপর ফোকাস করতে থাকবো। যখনই ইসি গঠন হয়ে যাবে, দিস উইল বি দেয়ার হেডেক টু ডু, বাট দিজ আর অল ইন দ্য সিস্টেম। যে কথাগুলো আপনি বলেছেন, সিস্টেমে তো অনেক কিছু থাকে, বাট ওই অনেক কিছুকে আপনি কীভাবে ইউজ করছেন এটা অনেক কিছু ডিপেন্ড করে। সো আই হোপ, যেহেতু আমরা ফেয়ার ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করব। আমরা যেভাবে করে সঠিকভাবে একটা ইলেকশন হয়েছে বিগত আগেও যে নিয়মে হয়েছে, আমরা সব কিছু মেনটেন করে যেভাবে ইলেকশন একটা হওয়া উচিত আমরা ঠিক ওইভাবে করেই করবো। প্রথম কথা হলো, আপনি যখন একটা ইলেকশন দিতে যাবেন, আপনি লিগালি অনেক ওপিনিয়ন নিতে হয় যে আমি কিভাবে করে আগাবো। সো মোটামুটি লিগালি আমরা একটা দুটো ওপিনিয়ন অলরেডি পেয়ে গিয়েছি, আরও একটা দুটা যে কোনো হয়তো বা কালকে পরশু বা নেক্সট ওয়ার্কিং ডেতে পেয়ে যাব। এই কারণে আমি আপনাকে বলেছি। সেকেন্ডলি, প্রশ্নবিদ্ধ যে জিনিসটা হয়েছে, আমি শিওর আপনারাও জানেন। ফর এক্সাম্পল, একটা জিনিস ছিল যেটা নিয়ে আমরাই যারা ছিলাম অনেক আলোচনা করেছি, যে বিগত সব ইলেকশনে স্পেশালি জেলা বিভাগ থেকে যারা আসেন, এটা বাধ্যতামূলক করাটা আমরা ঠিক মনে করি না। মনে করি না কনস্টিটিউশনালি এটা রাইটও, যেটা হলো যে অ্যাডহক কমিটি করে দিব, এটার থেকেই নিতে হবে। যখন ইচ্ছা আপনি ওখান থেকে একজনকে বের করে দিবেন আপনার সাপোর্টের জন্য, যখন ইচ্ছা আপনি ঢুকাই দিবেন। এসব নিয়ে কিন্তু আমরা বিগত অনেক কিছু ইস্যু নিয়ে অনেক কিছু বলেছি। এটা না যে আপনারা কিছুই জানেন না, ইউ নো হোয়াট আর দ্য কমপ্লেন্টস ওয়ার। ক্রিকেটে দর্শক টানতে তামিম ইকবালের একের পর এক উদ্যোগ চলছে। স্টেডিয়ামে 6 পাখার ফ্যানের পর এবারে বসছে ছাউনি ও সোলার প্যানেল। দায়িত্ব নেবার পর থেকেই স্টেডিয়াম ফ্যাসিলিটিজ উন্নয়নে কাজ করে চলেছেন খান সাহেব। বাকিটা রিপোর্টে। সালাম সবাইকে। আসলে কিছু জিনিস নিয়ে আমরা বেশ লাস্ট 15-20 দিনই হয়েছে আমরা এসএসসি দায়িত্ব নিয়েছি। তো কিছু কাজ নিয়ে প্রতিদিনই আমরা চেষ্টা করছি যে আসলে বিগত অনেক বছরে অনেক কিছু যেসব হয় নাই, আর এগুলা যেরকম আমরা একটা প্রসেসটা স্টার্ট করে দিই আর কিছু ডিসিশন মেকিং নিয়ে নিই। আমি একটা জিনিস বলেছিলাম যে একটা স্টেডিয়াম বানাইতে হয়তোবা 3 বছর 4 বছর সময় লাগতে পারে, বাট একটা স্টেডিয়াম বানাবো এটার জন্য 2 বছর লাগতে পারে না এই ডিসিশন নিতে। বা একটা সুইমিং পুল বানাবো এটার জন্য 1 বছর দিতে হতে পারে, 6 মাস দিতে হতে পারে, বাট সুইমিং পুল বানাবো এটার ডিসিশন 5 দিনেও নেওয়া যায়। আমাদের স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন, এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। আর এই গরমে বলেন ওরা প্রচন্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। সো এটা স্ক্রিনও আপনারা দেখতে পারবেন। সো বেসিকলি এটা এরকম লাগবে দেখতে। এই একটু স্ক্রিনে দেখে দেন। হ্যাঁ, সো এরকম পুরো অলমোস্ট 27,000 স্কোয়ার ফিট এর মতো পুরো জিনিসটা এই শেডের আন্ডারে এসে যাবে। কিছুটা ঢাকা স্টেডিয়ামে রিসেন্টলি করা হয়েছে, ওই ধরনেরই হবে। এটা আমরা ভার্বালি সবাই এগ্রিড করেছি, আর এটার প্রসেসটা আমরা শুরু করে দিয়েছি। তো আশা করি ডিউ টাইমে এই জিনিসটা আপনারা খুবই দ্রুত সময়ে আপনারা এটা দেখতে পারবেন। এটা ছিল একটা, যেটা আমার কাছে মনে হয় দিস ওয়াজ অ্যাবসলিউটলি নেসেসারি, যে এখানে আমাদের যারা দর্শক, যারা ইজ আ ম্যাসিভ স্টেক হোল্ডার অফ ক্রিকেট, ওনাদের কমফর্ট আর সবকিছুর দিকে চিন্তা করে এই জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ প্রসেস সবকিছু যদি ঠিক থাকে শুরু করে দিব। সেকেন্ডলি, আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার
আমিনুল ভাইও এই জিনিসটা আমাদেরকে বলেছেন, আমরাও একমত এটার সাথে। যে আমাদের সোলার সিস্টেম, আমাদের একটা, আপনি জানেন যে বেশ একটা বড় অঙ্কের টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল হিসাবে। তো আমরা চেষ্টা করছি, আমরা এটা নিয়ে রেকি করছি। ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব, সো দ্যাট এক হলো আপনার এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, এনার্জি সেভ করবে, প্লাস আমাদের প্রত্যেকটা জিনিস একটু ক্যালকুলেট করে দেখতে হবে যে এটা আসলে ইনভেস্টমেন্টের রিটার্নটা কি। এটা যদি সবকিছু ম্যাচ করে, যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাই বলেছেন যে এই সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হয়, আপনারা দেখতে পারবেন সিমিলার এরকম ধরনের হইতে পারে, বাট ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। 2রা মে ঢাকায় তৃতীয় ও শেষ টি-20 সামনে রেখে চট্টগ্রাম থেকে ফিরেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বৃহস্পতিবার দুই দলই ছিল বিশ্রামে। শুক্রবার শেষ টি-20-র আগে আছে অনুশীলন পর্ব। বিস্তারিত রিপোর্টে। চট্টগ্রামের প্রথম টি-20-তে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে দাপটে জয়ের রেশ কাটতে না কাটতেই বৃষ্টির হানা। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয় আক্ষেপ নিয়েই এখন মিরপুরে চোখ টাইগারদের। সাগরিকার পারে কিউইদের উড়িয়ে দিয়ে শুরুটা হয়েছিল রাজকীয়। স্বপ্ন ছিল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়ার, কিন্তু চট্টগ্রামের অতিবৃষ্টি টাইগারদের সেই স্বপ্নে বাঁধ সেজেছে। আর তাই বুধবার রাতেই ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। দ্বিতীয় টি-20 পরিত্যক্ত হয়, সিরিজ জয়ের চূড়ান্ত লড়াই এখন ঢাকার হোম অফ ক্রিকেট মিরপুরে। সিরিজের ভাগ্য নির্ধারণী তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী 2 মে। তবে ঢাকার আকাশেও রয়েছে বৃষ্টির ছায়া। আবহাওয়া অনুকূলে না থাকলে এই ম্যাচটিও হতে পারে পরিত্যক্ত। তবে বিসিবির গ্রাউন্ডসম্যানরা এবার কোমর বেঁধে নেমেছেন মাঠে। মিরপুরে দেখা গেছে আধুনিক হোভার কাভার সরাতে। বৃষ্টি নামার সাথে সাথেই এই কাভার মুহূর্তের মধ্যেই উইকেট ঢেকে ফেলতে সক্ষম। অন্যদিকে নিউজিল্যান্ড দল ঢাকায় পা রেখেছে সিরিজে সমতা ফেরার লক্ষ্যে। আত্মবিশ্বাসী বাংলাদেশ দল চায় চট্টগ্রামে করা সেই দাপটের পুনরাবৃত্তি ঘটিয়ে ট্রফি নিজেদের করে নেওয়া। শুক্রবারের প্রি ম্যাচ অনুশীলনে বোঝা যাবে দুই দলের চূড়ান্ত রণকৌশল। রোশন মনির, কালবেলা। পিএসএল ফাইনাল খেলতে নাহিদ রানা গেলেন লাহোরে। 3রা মে গাদ্দাফি স্টেডিয়ামে পেশোয়ার জালমি নামবে শিরোপা লড়াই। সেই ফাইনালে নাহিদ রানাকে পেতে জালমি মালিক একরকম উড়িয়ে নিয়ে গেছেন রানাকে। বাকিটা প্রতিবেদনে। পিএসএল এর ফাইনালে অংশ নিতে পাকিস্তান চলে গেলেন বাংলাদেশ পেসার নাহিদ রানা। বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের পথে রওনা দেন রানা, যেখানে নিজেদের দল পেশোয়ার জালমির হয়ে ফাইনাল ম্যাচ খেলবেন রানা। চলতি মাসের 14 তারিখ প্রথম দফায় পিএসএল খেলে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। এরপর বাকি আসরের জন্য তাকে এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট বোর্ড। তবে ফাইনালের গুরুত্ব বিবেচনায় শেষ পর্যন্ত বিশেষ অনুমতি দেওয়া হয় বিসিবির তরফ হতে। এক বিবৃতিতে বিসিবি জানায়, একটা বড় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে খেলার সুযোগ নাহিদের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড আরও নিশ্চিত করেছে যে জাতীয় দলের ম্যানেজমেন্ট ও মেডিকেল টিমের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে তার ফিটনেস বা ভবিষ্যৎ আন্তর্জাতিক সূচিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ফাইনাল শেষে আগামী 3রা মে দেশে ফেরার কথা রয়েছে নাহিদের। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-20 সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। নাহিদকে ফাইনালে এনওসি দেয়ায় ইতোমধ্যেই বিসিবি সভাপতি তামিম ইকবাল ভাসছেন প্রশংসায়। পেশোয়ার জালমি মালিক বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টকে। এবারের পিএসএল এর 4 ম্যাচে 5.42 ইকোনমিতে 7 উইকেট নিয়েছেন রানা, যার মধ্যে এক ম্যাচে 4 ওভারে 7 রানে নিয়েছেন 3টা উইকেট। করাচিতে গেল পরশু ইসলামাবাদ ইউনাইটেডকে 70 রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে পেশোয়ার জালমি। চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে ঘরের মাঠে জয়ের দারুণ সুযোগ পেয়েও শেষ পর্যন্ত সমতায় সন্তুষ্ট থাকতে হলো অ্যাটলেটিকো মাদ্রিদকে। প্রথম লেগে আর্সেনালের সঙ্গে 1-1 ড্র করেছে তারা। ম্যাচের পেনাল্টি বিতর্ক নিয়েও এখন উত্তাল। বিস্তারিত রিপোর্টে। মেট্রোপলিটনের আকাশে হয়তো এখনও ভেসে বেড়াচ্ছে দুই গা বাঁচানো দলের বোরিং ফুটবলের দৃশ্য। একদিকে দিয়াগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ, অন্যদিকে মিকেল আর্তেতার আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে হয়ে গেছে এক পাঁচে ম্যাচ। 1-1 গোলের সমতায় শেষ হওয়া ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু এখন পেনাল্টি বাতিল, যদিও ম্যাচে হওয়া দুটি গোলই এসেছে পেনাল্টি থেকেই।
ম্যাচের তখন 78 মিনিট। অ্যাটলেটিকোর বক্সে হানকোর চ্যালেঞ্জে পড়ে গেলেন এবেরেচি এজে। রেফারিও পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন। এরপর ডাকা হয় VAR, আর সেখানে মনিটরে রিপ্লাই দেখে বাতিল করেও দেওয়া হয় পেনাল্টির সিদ্ধান্ত। এ ঘটনায় অবশ্য চটেছেন আর্সেনাল বস মিকেল আর্তেতা। তার মতে পেনাল্টি বাতিলে 14 বার চেকিং করা হয়েছে, যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে নিশ্চিত পেনাল্টিকেই বাতিল করে দিয়েছে রেফারিরা। সেমির প্রথম লেগে 1-1 সমতায় শেষ হলেও আসল খেলাটা জমে রইল এমিরেটসের জন্য। দ্বিতীয় লেগে অনেকটা চাপে থেকেই কঠিন পরীক্ষা দিতে হবে সিমিওনের দলকে। এছাড়া প্রথম লেগের 1-1 সমতার ম্যাচে হুলিয়ান আলভারেজ গড়েছেন ইতিহাস। দলের হয়ে এক মৌসুমে প্রথমবার 10 বা তার বেশি গোল করলেন তিনি। একই সঙ্গে দক্ষিণ আমেরিকানদের মধ্যে সবচেয়ে কম সময়ে 25 গোলের রেকর্ডও এখন তার দখলে। অন্যদিকে আর্সেনালও ছুঁয়েছে নিজেদের পুরনো টানা 13 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড, যা শেষবার দেখা গিয়েছিল 2005-06 মৌসুমে। আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে ফিরতি লেগে লড়াই করবে এই দুই দল। সরাজয়ন, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা আজকের স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।